মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের। চীনা অস্ত্র সরবরাহের খবর নাকচ বেইজিং এর। বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। বাংলাদেশ সহ 14 দেশের সমর্থন। সদর দপ্তর হচ্ছে রিয়াদে। হামাস পুরোপুরি নিরস্ত্র হলেই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, দাবি ট্রাম্পের। দখলদারদের হামলায় নিহত অন্তত 4। পশ্চিম তীরেও অভিযান জোরদার। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা, শিশুসহ নিহত অন্তত 9। ড্রোনের আঘাতে মস্কোকে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। এবং দাবানলের তাণ্ডবে পুড়ছে ইউরোপ। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মী মোতায়েন। জার্মানিতে দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 9,800। গাজায় আবারও বেড়েছে ইসরায়েলি হামলার তীব্রতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদারদের গোলাবর্ষণ ও ড্রোনের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। উপত্যকায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে দাবি ফিলিস্তিনি শরণার্থী সংস্থার। পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে হামাস পুরোপুরি নিরস্ত্র হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শরণার্থী সংস্থা UNRWA। দখলদারদের সামরিক অভিযানের পাশাপাশি আরও জটিল হচ্ছে গাজার মানবিক পরিস্থিতি। ইসরায়েলি বিধিনিষেধের কারণে জ্বালানি, লুব্রিক্যান্ট ও যন্ত্রাংশের তীব্র সংকটে তাদের অর্ধেকের বেশি যানবাহন অচল হয়ে পড়েছে। এতে বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণ বিতরণের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে রোগ নির্ণয় ও চিকিৎসাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেই ভারত থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অব্যাহত থাকায় তা গণহত্যায় সহায়তার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনা গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ খুলে দিতে পারে বলেও ধারণা তার। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নাবলসের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেনিনের কাছে নতুন অবৈধ বসতি স্থাপনের কাজও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইরানের কেশবে মার্কিন অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় 2 জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরান, সৌদি আরব ও আরব লীগ। একই সময়ে ইরানের চীনা অস্ত্র সরবরাহের খবরও নাকচ করেছে বেইজিং। হামলা পাল্টা হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা ঘাঁটিতে হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। এমনকি কোনো যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। কেশম দ্বীপে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ঘটনার মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। একই সময়ে ইরানের আকাশসীমায় একটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে IRGC। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের মাহান এয়ারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটিকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, সৌদি আরব সহ কয়েকটি দেশ। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এমন পরিস্থিতিতে ইরানে চীনা অস্ত্র সরবরাহের খবর প্রত্যাখ্যান করেছে বেইজিং। রয়টার্সের প্রতিবেদনে ইরানকে চীনা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সম্ভাবনার কথা বলা হলেও চীন বলছে এ তথ্য সম্পূর্ণ অসত্য। পাকিস্তানও এমন কোনো অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া যাবে না এমন প্রস্তাবটি 50-49 ভোটে এগোতে পারেনি। 3 রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও অধিকাংশ রিপাবলিকান সদস্য এর বিরোধিতা করেন। হাউথিদের হামলা মোকাবেলা সহ বাব আল মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ উদ্যোগটিতে সমর্থন জানিয়েছে বলে দাবি আল জাজিরার। নতুন এই জোটের সদর দপ্তর স্থাপন করা হবে রিয়াদে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, সৌদির উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ। রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে 43টি দেশের সামরিক প্রধান বা প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নেয়। বৈঠকে জোটের সনদ, সাংগঠনিক কাঠামো, কমান্ড ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি এবং আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। সদর দপ্তর থাকবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, কোনো রাষ্ট্র বা জোটকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমুদ্র পথে অবাধ চলাচলের নীতি মেনেই পরিচালিত হবে এর কার্যক্রম। এর আগে লোহিত সাগর সংকট নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। তিনি জানান, ইয়েমেনের হাউথিদের মোকাবেলায় সৌদি আরব প্রস্তুত এবং এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদির সঙ্গে একই ইস্যুতে আলোচনা করেছেন কুয়েত ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয়রা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান বিকল্প হয়ে ওঠে লোহিত সাগর। তবে গত 20 জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর সৌদি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথিরা। জবাবে হাউথি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে রিয়াদ। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। গাজায় যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গেছে হাজার হাজার মৌচাক। ধ্বংসস্তূপের মাঝে আবারও মৌমাছি ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছেন উপত্যকার মৌচাষীরা। কিন্তু জমিতে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা, সরঞ্জামের সংকট আর আকাশ ছোঁয়া খরচে ফের ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে উঠেছে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটির একটি ভবনের ছাদে কয়েকটি মৌচাক নিয়ে নতুন করে শুরু করেছেন মৌচাষী ইব্রাহিম আল দাব্বা। যুদ্ধবিরতির পর পেশায় ফিরতে চাইলেও সামনে এসেছে একের পর এক বাধা। মৌমাছি নেই, মৌচাক নেই, ফ্রেম নেই, এমনকি কৃষি জমিতে যাওয়ার অনুমতিও দিচ্ছে না দখলদার বাহিনী। তাই গাছের বদলে ভাঙা কংক্রিটের মাঝেই মৌমাছি পালন করতে হচ্ছে তাদের। তিনি জানান, মাত্র 3টি মৌচাক কিনতেই খরচ হয়েছে প্রায় 10,000 শেকেল, তাও আবার সরঞ্জাম ছাড়া। নিরাপদ কোনো জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে শিশুদের নিয়ে কাজ করতে হচ্ছে। এক সময়ের পারিবারিক পেশা ধরে রাখতে এখন প্রতিটি দিনই টিকে থাকার লড়াই করছেন বলে জানান আলদাপ্পা। সবকিছুর দাম এখন অনেক বেশি আর পরিস্থিতিও অত্যন্ত কঠিন। এই ভবনের বাসিন্দাদের অনেক অনুরোধ করে রাজি করিয়েছি যেন আমরা এখানে কাজ করতে পারি। দেখতেই পাচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ
ছাদে কাজ করতে হচ্ছে। ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মৌচাষীরা জানান, যুদ্ধের আগে গাজায় ছিল প্রায় 30,000 মৌচাক। যুদ্ধের পর অবশিষ্ট ছিল মাত্র কয়েকশো। অনেক মৌচাষী এখন একটি মৌচাক ভাগ করে নতুন কলোনি তৈরির চেষ্টা করছেন। তবে মধু উৎপাদন নেমে এসেছে যুদ্ধপূর্ব সময়ের মাত্র 10%। ধ্বংস হওয়া মোমের ফ্রেম ও যন্ত্রপাতি বদলানোর মতো উপকরণও মিলছে না। মৌচাষীরা ধ্বংসপ্রাপ্ত মৌচাকের ভাঙা বাক্স, ঢাকনা ও ফ্রেম কুড়িয়ে এনে আবার জোড়া লাগাচ্ছেন। যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিলেও হাল ছাড়েননি তারা, কারণ এই মৌচাক শুধু তাদের জীবিকার উৎস নয়, গাজার কৃষি ও পরিবেশ টিকিয়ে রাখারও একটি শেষ আশার নাম। নজিরবিহীন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইউক্রেন। রাতভর মস্কোর হামলায় কিয়েভ, লভিভ ও দিনিপ্রপেট্রভস্কে শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছেন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। জবাবে রাশিয়ার ওয়াইল্ড বেরিজের গুদামে ড্রোন আক্রমণ চালিয়েছে কিয়েভ। যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ন্যাটোর উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর ইউক্রেন জুড়ে 70টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 280টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। রাজধানী কিয়েভ ও দিনিপ্রপেট্রভস্ক অঞ্চল ছিল হামলার প্রধান লক্ষ্যবস্তু। এতে দিনিপ্রপেট্রভস্কে শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। একই রাতে কিয়েভের একটি বাজার, গ্যারেজ ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত হন আরও কয়েকজন। রুশ হামলা থেকে রেহাই পায়নি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরও। স্থানীয় কর্মকর্তাদের তথ্য মতে রাতভর হামলায় 21টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 2টি প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কায় উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক আশ্রয়কেন্দ্র নির্মাণ শেষ না হওয়ায় সতর্ক সংকেত বাজলেই ইউক্রেনের হাজারো মানুষকে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ তীব্র হচ্ছে। এদিকে মস্কোর আঘাতের জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দেশটির পেনজিয়া অঞ্চলের ওয়াইল্ড বেরিজের একটি গুদামে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এ ঘটনায় কয়েকজন হতাহতের পাশাপাশি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 200 কর্মীকে। পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণহানি বাড়ছে বলেও দাবি তার। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেন জুড়ে সামরিক স্থাপনা ও 3টি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার মধ্যেই পোল্যান্ডের পূর্বাঞ্চলে একটি রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তার দেশকে লক্ষ্যবস্তু বানানোর জন্য এটা পাঠানো হয়েছিল এমন প্রমাণও মেলেনি। তবে ঘটনাটি ন্যাটোর পূর্ব সীমান্তে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।